একবার ভাবুন তো, গ্রামের একটি গরিব ছোট ছেলে প্রতিদিন 17 ঘন্টা কৃষি জমিতে কাজ করে কেবলমাত্র একবেলা খাবারের জন্য। এইবার ভাবুন তো, এই ছোট ছেলেটি কয়েক বছর পর 1 লক্ষ কোটি টাকার কার কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলে। এই কাহিনী হলো বিখ্যাত হোন্ডাই কোম্পানির প্রতিষ্ঠাতা চাং জং ইয়াং এর। চাংজুং ইয়াং এ জন্ম হয়েছিল 1915 সালে কোরিয়ার একটি ছোট্ট গ্রামে। তার স্বপ্ন ছিল একজন স্কুল টিচার হওয়ার, কিন্তু তার গরিব ফ্যামিলির কন্ডিশন এতই খারাপ ছিল যে তাকে পড়াশোনা অবধি ছাড়তে হয়েছিল। পড়াশোনার বয়সে তাকে দিনরাত পরিবারের সাথে কৃষি জমিতে কাজ করতে হতো। ভালো কাপড় এবং মেডিকেলের সুবিধা তো দূরের কথা, এত কাজ করার পরও এমন এমন দিন গেছে তার পরিবারের কাছে একবেলা খাবারও জোটেনি। কিছুদিন পর পর কাঠের খড়ি বিক্রি করার জন্য চাংকে শহরে যেতে হতো। সেখানে সে দেখে শহরের লোকেদের কাছে সুন্দর কাপড় এবং ভালো ভালো খাবার রয়েছে, তাও আবার কৃষি জমিতে কাজ না করেই। এসব দেখে তার গরিবী জীবনমানের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এর চেয়ে সে ভালো জীবনে আশা করতে লাগে। একদিন সে নিউজ পেপারে দেখে পাশের এক শহরে বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে। সে বিল্ডিং তৈরি করার জন্য শ্রমিক প্রয়োজন। এটা দেখে সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে সে তার বন্ধুকে নিয়ে শহরের উদ্দেশ্যে বাসা থেকে পালিয়ে যায়। 160 কিলোমিটার যাওয়ার পর সে কাওয়ান শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে কনস্ট্রাকশন শ্রমিকের কাজ নিয়ে নেয়। কাজ খুবই কঠিন ছিল, কিন্তু ইনকাম খুবই কম। তারপরেও চাং খুব খুশি, কারণ সে জীবনে প্রথমবার স্বাধীনভাবে ইনকাম করতে পারছে। এইভাবে 2 মাস চলার পর চাং ধরা খেয়ে যায়। তার বাবা মা তাকে খুঁজে পেয়ে যায়। তাকে ধরে নিয়ে এসে আবার গ্রামের কৃষি জমিতে কাজে লাগিয়ে দেয়। চাংয়ের ফিরে আসায় ফ্যামিলি খুব খুশি ছিল, কিন্তু চাং খুশি ছিল না। এই 2 মাসের মধ্যেই কনস্ট্রাকশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং প্যাশন তার মনের মধ্যে জাগিয়ে তোলে। সে ভালোভাবে জানতো গ্রামে কৃষি জমিতে কাজ করে সে কখনো দরিদ্র সীমা থেকে বের হয়ে আসতে পারবে না। এইভাবে সে আরো 2বার বাসা থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বাবা মা তাকে ধরে নিয়ে আসে। ফাইনালি 1934 সালে 18 বছর বয়সে চতুর্থবার পালানোর চেষ্টা করে। এবার তাকে কেউ আর ধরতে পারে না। সে সিউল পৌঁছে যায়, যেটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাজধানী। সেখানে সে যে কাজ পায় সে কাজই করতে থাকে। প্রথমে সে কনস্ট্রাকশন লেবারার ও ফ্যাক্টরি ওয়ার্কার। ফাইনালি তার চাউলের গোদামে ডেলিভারি ম্যানের জব মিলে যায়। কাস্টমাররা এবং দোকানের মালিক তার কাজের প্রতি এত খুশি হয় যে মাত্র 6 মাসের মধ্যে তাকে ডেলিভারি বয় থেকে দোকানের ম্যানেজার পদে বসিয়ে দেয়। এরপর থেকে চাং অনেক পরিশ্রম করে তার শপ গ্রো করার জন্য। 1937 সালে তার শপের মালিক ভীষণ অসুস্থতায় পড়ে যায়। চাংয়ের সততা এবং পরিশ্রম দেখে সে দোকানের মালিকানা চাংয়ের হাতে তুলে দেয়। 22 বছর বয়সে চাং ডেলিভারি বয় থেকে দোকানের মালিক বনে যায়। সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু তখনই এক ট্র্যাজেডি শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলে আসে, আর তখন কোরিয়াকে জাপান শাসন করত। জাপান সরকার চাইতো যুদ্ধের সময় যেন তার সৈন্যদের পর্যাপ্ত খাবার সরবরাহ থাকে। চাংয়ের রাইস শপ ও সরকারের অধীনে চলে যায়। চাংয়ের কয়েক বছরের মেহনতির বিজনেস এক নিমিষেই শেষ হয়ে যায়। সেই সময় চাং ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু সে হার মানে না। যদি আমি মন থেকে সততার সাথে যে কাজই করি না কেন আমি সফল হবই, এটা ভাবার পর সে এমন একটি ব্যবসার আইডিয়া খুঁজতে থাকে যেখানে জাপানি সরকার হস্তক্ষেপ করতে পারবে না। সাল 1940, 3,000 টাকার লোন নিয়ে সে খুব জলদি একটা কার রিপেয়ার বিজনেস চালু করে, যেটির নাম ছিল অ্যাডো সার্ভিস গ্যারেজ। এইবার তার কপাল এতই খারাপ ছিল যে গ্যারেজ খোলার 1 মাসের মধ্যেই সেখানে আগুন লেগে তার স্বপ্ন শেষ হয়ে যায়। তার পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে লোন পরিশোধ করতে হতো। সেই সাথে কাস্টমারদের ক্ষয়ক্ষতির মূল্যও তাকে পরিশোধ করতে হতো। এমন পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষ হার মেনে যেত, কিন্তু চাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত ছিল। সে আবার 3500 টাকার লোন নেয় এবং প্রথমবারের থেকে ভালো মানের গ্যারেজ চালু করে। চাং এর অভিজ্ঞতা থেকে সে দেখে কাস্টমারদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কার রিপেয়ার করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেত। কাস্টমারদের চাহিদার প্রতি সে ফোকাস করে। যেখানে অন্য গ্যারেজে কাস্টমারদের গাড়ি ঠিক করতে 20 দিন সময় লেগে যেত, সেখানে চাং 5 দিনের মধ্যেই গাড়ি রিপেয়ার করে দেয়। তার গ্যারেজ এতটাই সাকসেস পেয়ে যায় 3 বছরের মধ্যে 80 জন এমপ্লয়িকে সে নিয়োগ দেয়। এই সময়ের মধ্যে চাং সব লোন পরিশোধ করে দেয় এবং তার ফ্যামিলিকে সৌলে সেটেল করে নেয়। এভাবে তার বিজনেস জলদি গ্রো হতে শুরু করে। কিন্তু আবার এক ট্র্যাজেডি শুরু হয়। জাপান ওয়ার্ল্ড ওয়ার 2-তে যুদ্ধের কারণে বিশেষ গাড়ি তৈরি করতে হতো। সেই জন্য জাপান সরকার দেশের সব গ্যারেজ তার অধীনে নিয়ে নেয়। চাংয়ের কয়েক বছরের মেহনতি এক নিমিষে আবারও শেষ হয়ে যায়। সে তার পরিবারের সাথে গ্রামে আসার সিদ্ধান্ত নেয়। এবার তার কাছে 50,000 টাকার ক্যাশ ছিল। তার কনফিডেন্স ছিল আবারও সে কোনো না কোনো বিজনেস বানিয়ে নেবে। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার সাথে সাথে কোরিয়া জাপানের শাসনের সমাপ্তি ঘটে। কোরিয়ার উত্তর সাইডে সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স ছিল, আর দক্ষিণ সাইডে ছিল আমেরিকার। এই দুই দেশ ওয়ার্ল্ড ওয়ার 2-তে জাপানের বিরুদ্ধে লড়েছিল, যার জন্য কোরিয়ার নর্থ এবং সাউথ কোরিয়ায় বিভক্ত হয়ে যায়। 1946 সালে চাং আবারও সিউল শহরে চলে আসে এবং নতুন কার বিজনেস রিপেয়ার কোম্পানি চালু করে।
বিজনেস পুরানো ছিল, কিন্তু এবার নাম ছিল নতুন, হুন্ডাই অটো সার্ভিস। হুন্ডাই মানে ছিল মডার্ন। তার কার রিপেয়ার বিজনেস ঠিকঠাক চলছিল, কিন্তু চাং খেয়াল করে আমেরিকা তাদের মিলিটারির জন্য কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি করছে। সে এই কনস্ট্রাকশন বিল্ডিং এর সাথে যোগ দেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। তার কাছে কনস্ট্রাকশন বিল্ডিং এর বেশি এক্সপেরিয়েন্স ছিল না, কিন্তু তার কাছে কনস্ট্রাকশনের ওই প্যাশন আজ অব্দি ছিল। যখন সে যুবক থাকতে কনস্ট্রাকশনের লেবারে কাজ করেছিল, যার জন্য সে 1947 সালে 31 বছর বয়সে হুন্ডাই সিভিল ওয়ার্কস কোম্পানি প্রতিষ্ঠা করে এবং কনস্ট্রাকশন বিল্ডিং এ এন্ট্রি নিয়ে নেয়। শুরুতে তার কোম্পানির ছোট ছোট কাজ মিলত, কিন্তু 1950 আস্তে আস্তে মেজর কাজ মিলতে থাকে, আর এটাই তার আসল বিজনেসে পরিণত হয়। সবকিছু ভালোভাবে চলছিল, কিন্তু তার এই কাহিনীতে আরো একটি টুইস্ট চলে আসে। জুন 1950 নর্থ কোরিয়া সাউথ কোরিয়াতে হামলা করে দেয়, যার কারণে চাং এর সবকিছু ছেড়ে দিয়ে সিউল থেকে বুসান শহরে চলে আসতে হয়। কিন্তু এত বড় ক্রাইসিসের পরেও চাং পায়ের উপর পা তুলে বসে থাকেনি। সাউথ কোরিয়া এবং আমেরিকা আর্মির সাথে হাত মিলিয়ে সে যুদ্ধ লড়েছিল। একে তো কনস্ট্রাকশন বিল্ডিং, পরবর্তীতে আমেরিকার সাথে হাত মিলিয়ে যুদ্ধ, যার জন্য আমেরিকার সাথে তার একটি স্ট্রং রিলেশনশিপ হয়ে যায়। 1952 সালে যুদ্ধ তো শেষ হয়ে যায়, তারপরেও সে আমেরিকার কাছ থেকে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ পেতে থাকে। এরপর সাউথ কোরিয়ার সরকার দেশকে সংস্কার করার জন্য ব্রিজ, বাঁধ এবং রোড বানানো শুরু করে দেয়। এসব কাজে হুন্ডাই কোম্পানি মেজর রোল হিসেবে কাজ করে। সাউথ কোরিয়ার সবচেয়ে বড় বাঁধ হলো সোয়াং বাঁধ এবং সবচেয়ে বড় এক্সপ্রেস রোড হলো কুম্বু রোড, যেটা হুন্ডাই কোম্পানিই বানিয়েছে। 1960 সালে চাং একটি সাকসেসফুল কনস্ট্রাকশন কোম্পানির মালিক ছিল, কিন্তু সে এতে সন্তুষ্ট নয়। চাং 1000 কিলোমিটার রোড তো বানিয়েছে, এবার সে রোডে চালানোর জন্য গাড়ি বানানোর পালা। 1967 সালে সে প্রতিষ্ঠা করে হুন্ডাই মোটর কোম্পানি। 1968 সালে সে ফোর্ড কোম্পানির সাথে ডিল করার চেষ্টা করে, কিন্তু ফোর্ড কখনো চায়নি যে হুন্ডাই নিজস্ব গাড়ি তৈরি করুক। চাং ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজির জন্য জেনারেল মোটর এবং ফক্সওয়াগনের মতো কোম্পানির সাথে ডিল করার চেষ্টা করে, কিন্তু সবাই তার প্রস্তাব ক্যান্সেল করে দেয়। ফাইনালি জাপানের আরেকটি কোম্পানি মিৎসুবিশি তাকে কার বানানোর জন্য টেকনোলজি দিতে রাজি হয়। সে সময় সাউথ কোরিয়ান সরকার মোটর কোম্পানিগুলোকে নির্দেশ দেয় যে কোম্পানিগুলো কেবলমাত্র সাউথ কোরিয়ার তৈরিকৃত পার্টস দিয়ে গাড়ি বানাতে পারবে, অন্যথায় গাড়ি কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। 1976 সালে চাং নিজস্ব পার্টস দিয়ে প্রথম গাড়ি বাজারে লঞ্চ করে, যার নাম ছিল হুন্ডাই পনি। তার এই গাড়ি এতটাই মার্কেট পায়, দেখতে দেখতে কোরিয়ার মার্কেটে 60% শেয়ার ক্যাপচার করে নেয়। কিন্তু সেখানেও এক সমস্যা দেখা দেয়। সাউথ কোরিয়ার টোটাল কার মার্কেটের ক্ষমতা ছিল মাত্র 30,000। সেখানে লাভ করার জন্য 30,000 কার যথেষ্ট ছিল না। হুন্ডাই পনি সাউথ কোরিয়া যতটা সাকসেস পেয়েছিল, বাইরের দেশে তার থেকে বেশি ফেলার ছিল। এই কারের কোয়ালিটি ভালো ছিল না, কিছুদিন পর পর মেকানিক প্রবলেম হতো, এমন অনেক সমস্যায় উঠে আসে এই কার কোম্পানির থেকে। এমন আরো কিছু কারণের জন্য হুন্ডাই কোম্পানি লসের সম্মুখীন হতে থাকে। লোকজন চাংকে বলে, তোমার কোম্পানি যত তাড়াতাড়ি গ্রো হয়েছিল তত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু চাং এর নতুন ডিসিশনে সবাই অবাক হয়ে যায়। কোম্পানি বন্ধ করা তো দূরের কথা, চাং নতুন একটি কোম্পানি বানায় যেখানে প্রতি বছর 3 লাখ গাড়ি বানানো সম্ভব। কোম্পানির ম্যানেজমেন্ট কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না। যেখানে সাউথ কোরিয়ায় 30,000 কার মার্কেটের সক্ষমতা রয়েছে, সেখানে 3 লাখ গাড়ি কিভাবে বিক্রি করবে। কিন্তু চাং এর কাছে এর জবাব আগে থেকে রেডি ছিল। সে সময় সাউথ কোরিয়ার ইকোনমি ঝড়ো গতিতে বাড়তেছিল, এর মানে ছিল সামনের কিছু বছরে গাড়ির ডিমান্ড বেড়ে যাবে। চাং 1980 সালে বিদেশে রপ্তানির জন্য হুন্ডাই পনি 2 গাড়ি লঞ্চ করে। এটি শুধু সাউথ কোরিয়ায় নয়, বরং আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও কানাডার কাছে হুন্ডাই 4 লাখ কার বিক্রি করতে সক্ষম হয়। সে গ্লোবাল মার্কেটে সেরা হয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড বিগেস্ট কার মার্কেট আমেরিকাতে সেরা হওয়া এখনো বাকি। সেই সময় আমেরিকার বাজার অনেক বড় বড় কার কোম্পানি দখল করে নিয়েছিল। চাং জানতো তাদের সাথে কম্পিটিশন করে জিতা অনেক টাফ। সে দেখে আমেরিকার বাজারে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা অনেক বেশি। এবার সে আমেরিকার কাস্টমারদের সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে নতুন হুন্ডাই এক্সেল গাড়ি বিক্রির অফার দিয়ে দেয়, তাও আবার 5 বছরের ওয়ারেন্টির সাথে। এই কৌশল আমেরিকার মার্কেটকে হেলিয়ে দেয়। তৎক্ষণাৎ সেকেন্ড হ্যান্ড ইউজাররা হুন্ডাই গাড়ি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। 1986 সালে হুন্ডাই আমেরিকাতে 1,70,000 এবং 1987 সালে 2,60,000 গাড়ি বিক্রয় করে ফেলে, যার জন্য আমেরিকাতে হুন্ডাই 1 নম্বর কার ইম্পোর্টেড কোম্পানি বনে যায়। এত বড় সাফল্য আমেরিকাতে আর কোনো কার কোম্পানি আগে দেখেনি। এই সাফল্যের পর সেই বছরে চাং 72 বছর বয়সে হুন্ডাই কোম্পানি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। তার ছেলে এবং ভাই হুন্ডাইয়ের দায়িত্ব গ্রহণ করে। হুন্ডাই আজ পৃথিবীর 6ষ্ঠ বিগেস্ট কার কোম্পানি। কেবল 2024 সালে হুন্ডাই 44 লাখ কার বিক্রয় করেছে। সবাই হুন্ডাই কার কোম্পানির সাথেই পরিচিত, কিন্তু এটি ছাড়াও হুন্ডাইয়ের আরও 42টি কোম্পানি রয়েছে। হুন্ডাই এলিভেটর, হুন্ডাই ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ। বর্তমানে হুন্ডাই পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় জাহাজ তৈরির কোম্পানি। হুন্ডাইয়ের ফলে সাউথ কোরিয়া আর জাপানকে পিছনে ফেলে এই দুনিয়ার দ্বিতীয় বড় জাহাজ কোম্পানিতে পরিণত হয়েছে।
সাউথ কোরিয়ার জন্য হুন্ডাই শুধু একটি নর্মাল কোম্পানি নয়, বরং এটি সাউথ কোরিয়াকে রিপ্রেজেন্ট করেছে। এই কোম্পানি কোরিয়াতেই লাখ লাখ কর্মসংস্থান তৈরি করেছে। আর এই সবকিছুই শুরু করেছিল গ্রামের একটি এমন ছেলে যার কাছে ছিল না কোনো খাবার, ভালো কাপড়, এমনকি অভাবের তাড়নায় পড়াশোনাটাকেও ছেড়ে দিতে হয়েছিল। তার কাছে ছিল কেবলমাত্র বড় হওয়ার জন্য প্রবল ইচ্ছাশক্তি।